হ্যাঁ, বড় দেরি করে ফেলেছো তুমি। ভায়োলেট এখন আমার বউ না, তোমার বিধবা। চকিতে খানিকটা আগুন ঝলসে উঠল তার রিভলভারের নলটাতে। ফায়ারিংয়ের শব্দ মিলিয়ে যাওয়ার আগেই উডলির ওয়েস্টকোটের সামনেটা ফিনকি দিয়ে বেরোনো রক্তে দেখতে দেখতে ভিজে গেল। রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। রোল সাউন্ড গল্পের এক নতুন রহস্য ঘন পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি স্যার আর্থার কনান ডয়েলের বিখ্যাত শার্লক হোমস কাহিনী দি সলিটারি সাইক্লিস্ট, যার বাংলা রূপান্তরের নাম আমরা দিয়েছি নিঃসঙ্গ সাইকেল আরোহী। এক তরুণী, এক অদ্ভুত অনুসরণ, আর এক রহস্যময় নীরব হুমকি। ভয়টা কোথায়? অনুসরণকারী কে আর কেন? যখন যুক্তি ব্যর্থ হয়, যখন ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে বিপদ, তখনই দরকার হয় সেই মানুষটির যার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর শীতল বিশ্লেষণ অন্ধকারের ভেতর থেকে সত্যকে টেনে আনে। আজকের গল্প শুধু রহস্য নয়, এক নিঃশব্দ আতঙ্কের কাহিনী, এক নারীর সাহসের গল্প, আর এক অদৃশ্য ষড়যন্ত্রের পর্দা উন্মোচনের অভিযান। হেডফোন পরে নিন, আমরা পা বাড়াচ্ছি লন্ডনের কুয়াশার দিকে। শুরু হচ্ছে নিঃসঙ্গ সাইকেল আরোহী। আপনারা যদি আমাদের পর্বগুলি স্পটিফাই, অ্যাপল মিউজিক বা অ্যামাজন প্রাইম মিউজিকে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পডকাস্টটিকে ফলো করে দিন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটি এপিসোড কিন্তু এক সপ্তাহ আগেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তীক্ষ্ণ চোখে মিস ভায়োলেট স্মিথকে আপাদমস্তক দেখে নিয়ে হোমস বললে, এটুকু বুঝছি স্বাস্থ্য নিয়ে কোনো মাথা ব্যথা আপনার নেই, এবং সেরকম কোনো কারণ নিয়েও আপনার ঠিক আগমন নয়। এরকম উৎসাহী বাইসাইক্লিস্টের তো অফুরন্ত এনার্জি থাকাই স্বাভাবিক, তাই না? কি বলেন আপনি? আশ্চর্য হয়ে নিজের পায়ের দিকে মিস স্মিথ তাকাতে আমারও চোখ পড়ল পেডেলের ঘষা লেগে পাশের দিকে সামান্য ক্ষয়ে যাওয়া জুতোটার সোল দুটো। আপনি ধরেছেন ঠিকই মিস্টার হোমস, সাইকেল চালানোয় আমার উৎসাহ একটু বেশি, এবং আজকে আপনার কাছে এসেছি বলতে গেলে এই কারণেই। হোমস মিস স্মিথের দস্তানাহীন অনাবৃত হাতটা তুলে নিয়ে এমন নির্বিকারভাবে অন্যমনা হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে দিল, যেন কোনো নমুনা পরীক্ষা করতে বসেছে আত্মভোলা বিজ্ঞানী। কিছু মনে করবেন না, এই আমার ব্যবসা। হাতটা নামিয়ে রেখে বলল আমার বন্ধু, আর একটু হলেই ভুল করে ফেলছিলাম আর কি। আপনাকে টাইপিস্ট মনে করেছিলাম, কিন্তু এখন আর কোনো ভুল নেই। পেশাটা গান বাজনার। সামনের দিকের ওই চ্যাপটা বর্ষার মতো আঙুলগুলো লক্ষ্য করেছো ওয়াটসন? টাইপিস্ট আর বাজনাদারদের আঙুলই এরকম হয়ে থাকে, কিন্তু মুখেতে দেখছি পরমার্থ নিষ্ঠার হালকা প্রতিচ্ছবি। বলে আলতোভাবে আলোর দিকে মিস স্মিথের মুখটি ঘুরিয়ে দিয়ে সে বললে, টাইপিস্টদের চোখে মুখে এরকম অমূর্ততার সাক্ষাৎ পাওয়া যায় না। ইনি মিউজিশিয়ান। হ্যাঁ মিস্টার হোমস, আমি গানের মাস্টারি করি। গ্রামাঞ্চলে আপনার গায়ের রং দেখে কিন্তু তাই মনে হচ্ছে। হ্যাঁ, ফার্নহামের কাছে, ওই সারের সীমানায়। বড় সুন্দর পরিবেশ। এখন বলুন দেখি, সারের সীমানার ফার্নহ্যামের কাছে কি ঝামেলায় পড়েছেন আপনি? মিস্টার হোমস, বেশ কিছুদিন হলো আমার বাবা আমাদের মায়া কাটিয়েছেন। বাবার নাম জেমস স্মিথ, ইম্পেরিয়াল থিয়েটারের অর্কেস্ট্রা পরিচালনা করতেন। বাবা মারা গেলে একেবারে জলে পড়লাম বললেই চলে। সংসারে আত্মীয় বলতে ছিল এক কাকা, র্যালফ স্মিথ। 25 বছর আগে আফ্রিকায় অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলেন কাকা,
এবং এই দীর্ঘ সময়ের মধ্যে তার কাছ থেকে আর সারা শব্দটিও পাইনি। বাবার মৃত্যুর পরে অভাব অনটনের সংসার নিয়ে যখন জ্বলে পুড়ে মরছি আমি আর মা, ঠিক এই সময় শুনলাম আমরা কোথায় আছি তা জানার জন্যে দ্য টাইমসে কারা বিজ্ঞাপন দিয়েছেন। খবরটা কানে আসার পর আমাদের আনন্দ উত্তেজনার খানিকটা অনুমান করতে পারেন আপনি। ভাবলাম শেষ পর্যন্ত বুঝি বরাত খুলল। কারো সম্পত্তির ওয়ারিশ হয়ে বসেছি আমরা দুই হতভাগিনী। কাগজে আইনজ্ঞের নাম ছিল, কাজেই সিধে হাজির হলাম তার অফিসে। সেখানে গিয়ে আলাপ হলো মিস্টার ক্যারুথার্স আর মিস্টার উডলি নামে দুই ভদ্রলোকের সাথে। সাউথ আফ্রিকা দেশ থেকে বেড়াতে এসেছিলেন ওরা। শুনলাম কাকা এদের বিশেষ বন্ধু ছিলেন। কয়েক মাস আগে জোহানেসবার্গে চরম দারিদ্র্যের মধ্যে মারা গেছেন উনি। মৃত্যুশয্যায় এদেরকে মিনতি করে যান যেন দেশে ফিরে তার আত্মীয় স্বজনকে খুঁজে বার করে তাদের যাতে কোনো অভাব না থাকে তার ব্যবস্থা তারা করেন। শুনে ভারী আশ্চর্য লেগেছিল, এই কারণে যে কাকা জীবিতকালে আমরা বেঁচে আছি কি মরে আছি সে খোঁজটুকুও নেওয়ার দরকার মনে করেননি, মৃত্যুর পর যাতে আমাদের গায়ে আঁচড়টি না লাগে সে ব্যবস্থা করার জন্যে এত মাথা ব্যথা হয়েছিল তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে। কিন্তু মিস্টার ক্যারুথার্স সব বুঝিয়ে বললেন বাবার মৃত্যু সংবাদ পেয়েই নাকি খুব মুষড়ে পড়েছেন কাকা। আমাদের এই দুর্গতির জন্যে নিজেকে দায়ী করেন এবং উঠে পড়ে লাগলেন প্রায়শ্চিত্ত করার জন্যে। মাপ করবেন, বাধা দিয়ে বলল হোমস। আচ্ছা, এসব কথাবার্তা কবে হয়েছিল? গত ডিসেম্বরে, ওই মাস চারেক আগে। তারপর? মিস্টার উডলি লোকটা অতি যাচ্ছে তাই, যখন তখন আমার পানে তাকিয়ে তার চোখ টেপার বহরটা যদি আপনি দেখতেন তো আপনারও আপাতমস্তক জ্বলে যেত জানেন। চেহারাটা রুক্ষ, ফুলো ফুলো মুখ, লাল গোঁফ, পরিপাটি করে আঁচড়ানো চুল, কপালের দুপাশে লেপটানো। ছোকরা বয়স, কিন্তু অতি কদর্য প্রকৃতির লোক এবং রীতিমতো নক্কারজনক। এরকম লোকের সঙ্গে আমার আলাপ আছে শুনলেও খুশি হবে না সিরিল। ওহো, তার নাম বুঝি সিরিল? হাসি মুখে বলল হোমস। একটু লাল হয়ে ওঠে মিস ভায়োলেট স্মিথ। তারপরেই ফিক করে হেসে তিনি বললেন, হ্যাঁ মিস্টার হোমস, সিরিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রীষ্মের শেষে বিয়ে করার ইচ্ছে আছে আমাদের। কি মুশকিল, ওর কথা আবার শুরু করলাম কখন। আমি যা বলতে চাইছিলাম তা হলো, এই মিস্টার উডলি লোকটা নক্কারজনক হলেও মিস্টার ক্যারুথার্স কিন্তু অতটা নয় জানেন। ভদ্রলোকের বয়সও বেশি, গায়ের রং ময়লা, পাঙাশ পানা, দাড়ি গোঁফ পরিষ্কার কামানো, কথাবার্তা খুব অল্প বলেন। স্বল্পভাষী হলেও ভদ্রলোকের ব্যবহার খুব মার্জিত এবং ভদ্র, হাসিটাও মিষ্টি। মোটের ওপর মিস্টার ক্যারুথার্সকে অনায়াসেই বরদাস্ত করা যায়। একান্ত শুভানুধ্যায়ীর মতো আমাদের খোঁজ খবর নিতে লাগলেন ভদ্রলোক। আমরা বড় গরিব শুনে উনি প্রস্তাব করলেন তার বাড়িতে থেকে তার 10 বছরের মেয়েকে গান শেখানোর। আমি মাকে ছেড়ে থাকতে রাজি নই শুনে উনি বললেন প্রত্যেক শনিবার আমি না হয় মার কাছে আসব। বছরে 100 পাউন্ড দিতে রাজি হলেন উনি। বলা বাহুল্য প্রস্তাবটা খুব খারাপ নয়, বিশেষ করে তখন আমাদের যা অবস্থা। এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া জানেন। আমতা না করে রাজি হয়ে গেলাম। তারপর একদিন তল্পা নিয়ে আস্তানা গাড়লাম ওই ফার্নহ্যাম থেকে প্রায় মাইল 6 দূরে শিলটন গ্রাঞ্জে। মিস্টার ক্যারুথার্স বিপত্নী, তাই ঘরকন্যার কাজ দেখাশোনা করার জন্যে মিসেস ডিকসন নামে একজন বর্ষীয়সী লেডি হাউসকিপারকে এনেছিলেন সংসারে। মিসেস ডিকসনকে
দেখলেই বোঝা যায় বেশ সম্ভ্রান্ত ঘরে তার জন্ম। আমার ছাত্রীটিও বড় ভালো, মোটের ওপর সব দেখে শুনে খারাপ লাগলো না জানেন, এবং রাতারাতি ভাগ্য খুলে যাওয়ার জন্যে অবাক হলাম খুবই। মিস্টার ক্যারুথার্সের চমৎকার ব্যবহারের কথা আপনাকে আর কি বলবো। এছাড়া গান বাজনার উপর তার অনুরাগও কম ছিল না। প্রতিটি সন্ধে তাই ফুরফুরে প্রজাপতির মতো হাসি খুশি ডানা মেলে উড়ে যেতে লাগলো, আমার মনকে আনন্দের আভায় উজ্জ্বল করে দিয়ে। প্রত্যেক শনিবার শহরে আসতাম মাকে দেখবার জন্যে। আমার এই সুখের জীবনে প্রথম অশান্তির সূত্রপাত হলো ওই লাল চুলওয়ালা মিস্টার উডলির ধূমকেতুর মতো আবির্ভাবে। লোকটা এসেছিল মাত্র মাসখানেক থাকার জন্যে, কিন্তু আমার কাছে এই একটি মাসই 3 মাসের মতো লম্বা মনে হয়েছে। শুধু পয়লা নম্বরের বজ্জাত বললে অল্প বলা হয়। অতি ভয়ঙ্কর চরিত্রের লোক এই মিস্টার উডলি। ইতরের মতো প্রত্যেকের সাথেই ব্যবহার, কিন্তু আমার কাছে সে একেবারে ইতরের চাইতেও অধম। তার গা ঘিনঘিনে প্রেম নিবেদন, টাকা পয়সার দম্ভ, এবং তাকে বিয়ে করলে লন্ডনের সবচেয়ে সেরা হীরের উপহারের লোভনীয় প্রস্তাবেও যখন কাজ হলো না, তখন একদিন ডিনারের পর আমাকে 2 হাতে জড়িয়ে ধরে দিব্যি করে সে বললে তাকে চুমু না খাওয়া পর্যন্ত রেহাই নেই আমার। উফ, কি আসুরিক শক্তি লোকটার গায়ে! ঠিক এই সময় মিস্টার ক্যারুথার্স এসে না পড়লে শেষ পর্যন্ত কি যে হতো ভগবান জানেন। উনি এসেই আগে আমায় মুক্ত করলেন লোকটার সাপের মতো বাহুপাশ থেকে, তারপর এক ঘুষিতে তাকে শুইয়ে দিলেন মেঝের উপর। সে এক রক্তারক্তি কাণ্ড। কিন্তু এই আশাই লোকটার শেষ আশা, তা নিশ্চয়ই বুঝেছেন। পরের দিন মাপ চাইলেন মিস্টার ক্যারুথার্স, আর কোনো দিন যে এভাবে আমাকে লাঞ্ছিত হতে হবে না সে আশ্বাসও দিলেন। সেই দিন থেকে আর মিস্টার উডলির শ্রীমুখ দেখিনি আমি। মিস্টার হোমস, এবার আসা যাক আসল ব্যাপারে, অর্থাৎ যে কারণে আপনার কাছে আসা পরামর্শের জন্যে। প্রথমেই বলি, প্রতি শনিবার দুপুর 12টার আগেই সাইকেলে করে আমায় ফার্নহ্যাম স্টেশন আসতে হয়, 12:22 ট্রেন ধরে আসার জন্যে। শিলটন গ্র্যাঞ্জ থেকে স্টেশনে আসার পথটা বড়ই নির্জন, বিশেষ করে এক জায়গায় তো বলতে গেলে 24 ঘন্টাই খাঁখা রাস্তাটা। শার্লিংটন হলের চারদিক ঘিরে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের কিনারা থেকে শার্লিংটন হিথ পর্যন্ত মাঝের মাইল খানেক রাস্তায় দিন দুপুরেও জনপ্রাণীর সাড়া পাওয়া যায় না, এত নির্জন। কসবেরি হিলের কাছে হাই রোডে না পৌঁছানো পর্যন্ত 2-1 গাড়ি ঘোড়া কি চাষি মজুরের দেখা পাওয়া সম্ভব নয়। এরকম ফাঁকা রাস্তা সচরাচর দেখা যায় না। সপ্তাহ 2 আগে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছনে তাকাতেই দেখলাম প্রায় 200 গজ দূরে একটি লোককে, আর তার বাহন একটা ওই 2 চাকার সাইকেল। লোকটার গালে কুচকুচে কালো দাড়ি, বয়সের দিক দিয়ে বুড়ো না জোয়ান এ কথা বোঝা মুশকিল। ফার্নহ্যাম পৌঁছানোর আগে আর একবার পেছনে তাকিয়ে তাকে আর দেখতে পেলাম না, কাজেই এ সম্বন্ধে আর কিছু ভাবিনি। কিন্তু মিস্টার হোমস, আশ্চর্য হলাম তখনই যখন সোমবার ফেরার পথে একই লোককে দেখলাম এই রাস্তায় একই দ্বিচক্রানে। বিস্ময় আরও বাড়ল যখন একই ব্যাপারটা ঠিক আগের মতোই ঘটল পরের শনিবারে আর সোমবারে। তার আর আমার মধ্যেকার ব্যবধানটা ঠিক একই রকম রেখে দিল লোকটা। আমার উপর নির্যাতনেরও কোনো চেষ্টা করলেন না।
তবুও জানি কিরকম একটা বেয়ারা লাগলো সমস্ত ঘটনাটা। মিস্টার ক্যারুথার্সকে বললাম সব। আদ্যপ্রান্ত শুনে ভদ্রলোকের খুব আগ্রহ জেগেছে মনে হলো। আমায় বললেন আমার কোনো আশঙ্কার কারণ নেই, কেননা এই রাস্তা দিয়ে যাতে আমাকে আর সঙ্গীহীন অবস্থায় না যেতে হয়, এই জন্যে তিনি ইতিমধ্যে একটা ঘোড়ার গাড়ির অর্ডার দিয়েছেন। এই সপ্তাহেই ঘোড়ার গাড়িটা এসে পৌঁছনোর কথা, কিন্তু কী কারণে জানি না ওটা এলো না। কাজেই আবার সাইকেলে করে রওনা দিতে হলো স্টেশনের দিকে। আমি কিন্তু আজ সকালের কথাই বলছি। শার্লিংটন হিথের কাছে এসে পেছনে ফিরে তাকিয়েছিলাম। তাকাতেই চোখে পড়ল সেই লোকটাকে। গত 2 সপ্তাহ যেভাবে তাকে দেখেছি ঠিক সেইভাবে 100-2 গজের ব্যবধানে সাইকেল চালিয়ে পিছু নিয়েছে সে। দূরত্বটা সমান রেখেছিল যাতে ভালো করে তার মুখ না দেখতে পাই আমি। কিন্তু কিন্তু লোকটা যে আমার চেনা জানা কেউ নয় সে বিষয়ে আমি নিশ্চিত। পরনে গাঢ় রঙের স্যুট, মাথায় কাপড়ের টুপি, কুচকুচে কালো দাড়িটা ছাড়া মুখের আর কিছুই পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম না। আজকে আর তেমন ভয় পাইনি, উল্টে কৌতূহল হলো খুবই। ঠিক করলাম লোকটা কে এবং কি তার অভিপ্রায় তা আমায় জানতেই হবে যেন তেন প্রকারেণ। গতি কমিয়ে আনলাম সাইকেলে। দেখলাম তার গতিও কমে এসেছে। থেমে গেলাম। সেও প্যাডেল ঘোরানো বন্ধ করে দাঁড়িয়ে গেল রাস্তার ওপর। ফাঁদটা পাতলাম তখনই। রাস্তাটা এক জায়গায় আচমকা মোড় নিয়েছে জানতাম। তীর বেগে সাইকেল চালিয়ে মোড়টা ঘুরেই থেমে গেলাম। প্রতীক্ষায় রইলাম ওই দাড়িওয়ালা লোকটার। জানতাম সেও তীর বেগে মোড় ঘুরবেই, আমাকে পেরিয়ে যাবে, থামবার অবসর পাবে না। কিন্তু আর তার কোনো টিকিই দেখতে পেলাম না। আবার ফিরে এলাম মোড় ঘুরে। মাইল খানেকের মতো রাস্তার মধ্যে লোকটার ছায়াও দেখতে পেলাম না। জানেন, আরও আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি যে জায়গাটার কথা বলছি সেখানে রাস্তাটা দুপাশে কোনো শাখা প্রশাখা না রেখে লম্বালম্বি এসে মোড় নিয়েছে। কাজেই তার ভোজবাজির মতো মিলিয়ে যাওয়া দেখে আমার তখনকার অবস্থাটা আপনি খানিকটা অনুমান করতে পারবেন মিস্টার হোমস। নিঃশব্দে একচোট হেসে নিয়ে 2 হাত ঘষতে ঘষতে হোমস বলল, কেসটায় বেশ কিছু ভাবনার খোরাক আছে দেখছি। প্রথমবার মোড় ঘোরার পর থেকে লোকটা উধাও হয়ে গেছে। আচ্ছা, দেখার আগে পর্যন্ত ব্যবধানটা ঠিক কত মিনিটের বলুন তো? এই মিনিট 2-3 তো বটেই। মিনিট 2-3-এর মধ্যে তো লোকটার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। তাছাড়া সড়কটার দুপাশে অন্য কোনো রাস্তাও নেই, তাই না? না, তাহলে যে কোনো একদিকের পায়ে চলা রাস্তায় নেমে পড়াই স্বাভাবিক। না, তা তো সম্ভব নয়। শার্লিংটন হিথের পাশে সে যেখানেই ঘাপটি মেরে থাকুক না কেন, আমার চোখ তো এড়াতো না। তাহলে বাদশাদ দিয়ে সিদ্ধান্ত রইল শুধু একটাই, এবং তা হচ্ছে এই শার্লিংটন হল যদি রাস্তার আরেক প্রান্তে হয় তাহলে সেদিকেই সটকেছে লোকটা। আর কিছু বলবেন নাকি? না মিস্টার হোমস, দিনে দুপুরে ওই কাণ্ড দেখে আমি এমনই ঘাবড়ে গেলাম যে মনে হলো সিধে আপনার কাছে এসে আপনার পরামর্শ না নেওয়া পর্যন্ত শান্তি পাবো না মনে হয়। তাই কিছুক্ষণ নীরবে বসে রইল হোমস। তারপর বলল, যে ভদ্রলোকের সাথে আপনার বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে রয়েছে তিনি ঠিক থাকেন কোথায়? ওই কোভেন্ট্রিতে মিডল্যান্ড ইলেকট্রিক কোম্পানিতে কাজ করে ও। আচমকা দেখা দিয়ে আপনাকে চমকে দেওয়ার মতলব নেই তো তার? মিস্টার হোমস, আপনি তাকে চেনেন না। আপনার আর কোনো অ্যাডমাইরার আছে নাকি? সিরিলের সঙ্গে আলাপ হওয়ার আগে কয়েকজন ছিল। তারপর?
তারপর ধরুন এই উডলি নামধারী বিকট লোকটা, অবশ্য ওকে অ্যাডমায়ারার শ্রেণীতে ফেলবেন কিনা সে বিচার আপনার। আর কেউ? আর মানে আমতা আমতা করতে থাকে মিস স্মিথ। কে সে? বলল হোমস। আমার মনের ভুল হতে পারে মিস্টার হোমস, কিন্তু মাঝে মাঝে কেমন জানি মনে হয়েছে মিস্টার ক্যারুথার্স আমার সম্বন্ধে একটু বেশি রকমের সচেতন। একই বাড়িতে দিনের পর দিন থাকতে থাকতে ঘনিষ্ঠ হয়ে ওঠা স্বাভাবিক। প্রতি সন্ধ্যায় তার বাজনা টাজনাগুলো আমিই বাজাই। মুখ ফুটে কোনোদিনই কিছু বলেননি। সেদিক দিয়ে উনি নিখুঁত ভদ্রলোক, কিন্তু মেয়েদের মন তো ধুলো দেওয়া বড় কঠিন। হ্যাঁ, আচ্ছা, ভদ্রলোকের কাজ কারবার কি? খুব বড় লোক বলেই জানি। গাড়ি ঘোড়া তো নেই? না থাকলেও খুবই সচ্ছল অবস্থা। সপ্তাহে 2 দিন উনি শহরে যান। ওই দক্ষিণ আফ্রিকায় সোনার শেয়ার নিয়ে নাওয়া খাওয়া ভুলেছেন বললেই চলে আজকাল। মিস স্মিথ, নতুন কিছু ঘটলে আমাকে জানাবেন। আপাতত আমি খুবই ব্যস্ত, তবুও কথা দিচ্ছি আপনার এই কেসটা নিয়ে মাথা ঘামানোর সময় আমার হবে। ইতিমধ্যে আমাকে না জানিয়ে হুট করে কিছু করে বসবেন না যেন। আপাতত গুড বাই, সুখবর শোনার আশায় রইলাম। মিস স্মিথের পায়ের শব্দ সিঁড়িতে মেলানোর আগেই হারিয়ে যাওয়া চিন্তার খেই ধরতেই যেন পাইপটার দিকে হাত বাড়িয়ে হোমস বলল, কেসটার কতগুলো পয়েন্ট আর ইঙ্গিত লক্ষ্য করার মতো। হ্যাঁ, একটা পয়েন্ট তো আমিও লক্ষ্য করেছি। একই জায়গায় বারবার রোড সাইড রোমিও দেখা দিচ্ছে কেন? এই তো। এক্স্যাক্টলি। যাক, প্রথমেই আমাদের জানা দরকার এই শার্লিংটন হলের বাসিন্দারা ঠিক কারা। তারপর মিস্টার ক্যারুথার্স আর উডলির আচার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ দুজনে। তাই যদি হয় তাহলে ওদের মধ্যেকার আসল সম্পর্কটাই বা কি? আর র্যালফ স্মিথের আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার বেলায় ওদের দুজনেরই বা এত আগ্রহ কেন দেখা যাচ্ছে? আর হ্যাঁ, আরেকটা পয়েন্ট, দ্বিগুণ বেতন দিয়ে যিনি গভর্নেন্স নিয়ে আসেন বাড়িতে, বাড়ি থেকে 2 মাইল দূরের স্টেশনে যাতায়াত করার জন্য তিনি গাড়ি ঘোড়া রাখেন না। এ ঠিক কেমনতর ব্যবস্থা ওয়াটসন? সত্যি কিরকম খাপ ছাড়া লাগছে না ব্যাপারটা? তুমি যাবে নাকি? না হে না, তোমাকেই যেতে হবে গেলে। এসব সামান্য ব্যাপার নিয়ে আমি আমার মূল্যবান গবেষণার ব্যাঘাত করতে চাই না। সোমবার সকাল সকাল ফার্নহ্যামে পৌঁছে শার্লিংটন হিতের কাছাকাছি কোথাও ঘাপটি মেরে বসে থাকবে। সোমবার সকালে ফার্নহ্যাম স্টেশনে নেমে শার্লিংটন হিথ খুঁজে বার করতে বিশেষ বেগ পেতে হলো না। মিস স্মিথের অ্যাডভেঞ্চারের সিনটি দেখতে ভুল হওয়া অসম্ভব। এমন জায়গায় দাঁড়ালাম যাতে হলের দুদিকের তোরণ ছাড়াও দুপাশে প্রসারিত রাস্তার বহুদূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। এতক্ষণ জনপ্রাণীর সাড়া ছিল না রাস্তায়। আমি ঝোপের আড়ালে দাঁড়াতে না দাঁড়াতেই যেদিক দিয়ে এসেছি তার উল্টো দিকের রাস্তায় দেখলাম একটা চলন্ত সাইকেল। সাইকেলটা আসছে আমার দিকে। চালকের পরনে কুচকুচে কালো স্যুট, একগাল কালো দাড়িও চোখে পড়ল। শার্লিংটন জমির শেষাশেষি এসে লাফিয়ে সাইকেল থেকে নেমে পড়ল সাইক্লিস্ট। সাইকেলটাকে টেনে নিয়ে ঝোপের এক ফাঁকে অদৃশ্য হয়ে গেল সে। মিনিট 15 চুপচাপ। তারপরেই দেখা গেল আর একটা সাইকেল। স্টেশনের দিক থেকে আসছেন মিস স্মিথ। এদিকে সেদিকে তাকাতে তাকাতে শার্লিংটন ঝোপের কাছাকাছি আসতেই লুকানো জায়গা থেকে লোকটা চট করে বাইরে বেরিয়ে এসে লাফিয়ে উঠল সাইকেলের ওপর এবং শুরু হলো মিস স্মিথের পিছু নেওয়া। ধু ধু মাঠের মধ্যে ফিতের মতো রাস্তার উপর চোখে পড়ল
শুধু একই দৃশ্য, ধাবমান দুই মূর্তি। রানীর মতো মাথা তুলে সিটের ওপর সিধে হয়ে বসে মিস স্মিথ, আর তার পেছনে হ্যান্ডেল বারের ওপর একটু ঝুঁকে পড়ে কালো স্যুট পরা রহস্যময় লোকটা, যার হাবভাব বিচিত্র, ঠিক যেন চোরের মতো। পেছন ফিরে একবার তাকালো মিস স্মিথ, তাকিয়ে স্পিড কমিয়ে দিল। সঙ্গে সঙ্গে পেছনের সাইকেলেরও স্পিড কমল। দাঁড়িয়ে গেল মিস স্মিথ। লোকটাও ব্রেক কষে দাঁড়ালো। মাঝখানে রইল অন্ততপক্ষে 100-2 গজের ব্যবধান। এরপরেই মিস স্মিথ যা করল তা যেমনই অপ্রত্যাশিত তেমনই চমকপ্রদ। সাহসের বলিহারি যায় মেয়েটার। আচমকা সাইকেল ঘুরিয়ে নিয়ে তীর বেগে লোকটার দিকে ছুটে এলো সে। লোকটাও কম চটপটে নয়। চোখের পলক ফেলার আগেই সেও সাইকেল ঘুরিয়ে নিয়ে বোঁ বোঁ করে ছুটল যেদিক থেকে আসছিল সেই দিকেই। পড়ি কি মরি করে সে পালানোর দৃশ্য দেখার মতোই বটে। কিছুক্ষণ পরেই অবশ্য আবার ফিরে এলো মিস স্মিথ। এবার পেছনকার নীরব সঙ্গীকে উপেক্ষা করে সিধে সামনের দিকে এগিয়ে গেল সে। তার সিধে হয়ে সামনের দিকে তাকানোর ভঙ্গিমা দেখে মনে হলো দম্ভ ওই মেয়েটিকেই মানায় বটে। লোকটাও ছিনে জোকের মতো আবার পিছু পিছু আসছিল। মাঝখানের ব্যবধান সেই 200 গজ। তারপর পথের বাঁকে দুজনেই হারিয়ে গেল আমার চোখের সামনে থেকে। আমি তৎক্ষণাৎ বেরিয়ে না পড়ে তখনও ঘাপটি মেরে রইলাম আমার লুকোনোর জায়গায়। থেকে ভালোই করেছিলাম, কেননা কিছুক্ষণের মধ্যেই দেখলাম আস্তে আস্তে ফিরে আসছে সেই লোকটি। হলের তোরণের দিকে মোড় নিয়ে সাইকেল থেকে নেমে পড়ল সে। গাছপালার ফাঁকে তাকে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে দেখলাম। দুহাত তুলে বোধহয় নেকটাই ঠিক করছিল। তারপর আবার সাইকেল চালিয়ে হলের দিকে চলে গেল সে। আমি গাছগাছরা গুল্মের মধ্য দিয়ে দৌড়ে গিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে উঁকি দিলাম সেই দিকে। অনেক দূরে দেখতে পেলাম ধোঁয়া ধোঁয়া রঙের অনেক পুরনো বাড়ি। অনেক উঁচু পর্যন্ত ঠেলে উঠেছিল টিউডার চিমনিগুলো। কিন্তু রাস্তাটা এমন একটা ঘন ঝোপের মধ্যে দিয়ে গেছে যে লোকটা টিকিও আর দেখতে পেলাম না। সে নাই বা পেলাম, কিন্তু আমার কাজ বৃথা যায়নি। কাজ হয়েছে যথেষ্ট। সুতরাং বেশ খুশি খুশি মনে হাঁটা দিলাম ফার্নহ্যামের দিকে। লোকাল হাউস এজেন্ট শার্লিংটন হল সম্বন্ধে বিন্দু বিসর্গ খবর দিতে পারল না আমায়। তবে পল মলের একটা নাম করা ফার্মের রেফারেন্স দিলেন। বাড়ি আসার পথে সেখানে ঢু মেরেই এলাম। রিপ্রেজেন্টেটিভের মুখে শুনলাম এ গরমে আর শার্লিংটন হল পাওয়া সম্ভব নয়, বড় দেরি হয়ে গেছে। মাসখানেক আগে মিস্টার উইলিয়ামসন নামে এক ভদ্রলোক ভাড়া নিয়েছেন বাড়িটি। ভদ্রলোকের বয়স হয়েছে এবং চেহারা দেখলে হেজিপেজি বলেও মনে হয় না। এজেন্ট ভদ্রলোকের বিনয় মাটি স্পর্শ করে বটে, কিন্তু এর বেশি আর কিছু সে বলতে রাজি হলো না। কেননা মিস্টার উইলিয়ামসনের সব ব্যাপার নিয়ে আলোচনা করা তার শোভা পায় না। সেদিন সন্ধ্যায় আমার সুদীর্ঘ রিপোর্ট পেশ করলাম বন্ধুবর শার্লক হোমসের কাছে। কান খাড়া করে সব শুনল হোমস। আশা করেছিলাম ছোটোখাটো দু একটা সাবাসি কি বাহবা অথবা ব্রাভো মাই ডিয়ার ওয়াটসন এরম জাতীয় কিছু কিছু প্রশংসা শুনতে পাবো ওর মুখ থেকে, কিন্তু সেসবের ধার দিয়েও গেল না হোমস। উল্টে ওর রসকসীন মুখ আরও বেশি কঠোর হয়ে উঠতে লাগলো আমার বর্ণনার তালে তালে, এবং আমি যা করেছি আর যা করিনি তার ওপর এমন চোখা চোখা মন্তব্য ছাড়তে শুরু করলো যে সে আর বলার মতো নয়। মাই ডিয়ার ওয়াটসন, তোমার লুকোনোর জায়গা নির্বাচনই ভুল হয়েছে। ঝোপের পিছনে থাকা উচিত ছিল না তোমার। তাতে লোকটাকে কাছ থেকে ভালো করে দেখতে পেতে। বেশ কয়েকশো গজ দূর থেকে যা দেখেছ, মিস স্মিথ দেখেছে তার থেকে অনেক বেশি। সুতরাং তোমার রিপোর্টে বেশি তথ্যের আশা করাই অন্যায়। মিস স্মিথের ধারণা লোকটাকে সে চেনে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে চেনে। তা না হলে অমন মরিয়া হয়ে পালাবার চেষ্টা করবে কেন? পাছে মেয়েটা তার কাছাকাছি এসে তাকে চিনে ফেলে, ভয় সেটাই।
তাই না? লোকটা হ্যান্ডেল বারের উপর ঝুঁকে পড়ছিল বললে, তাহলেই দেখো এখানেও নিজের মুখ আড়াল করবার প্রচেষ্টা। বাস্তবে কি ওয়াটসন, যাচ্ছে তাই রকমের বাজে কাজ করে এসেছো তুমি। লোকটা বাড়ির দিকে ফিরে যেতেই তোমার খেয়াল হলো লোকটার পরিচয় জানার, আর তাই তুমি এলে লন্ডন হাউস এজেন্টের কাছে। একটু রেগে উঠে আমি বললাম, আরে তাছাড়া আমার কি করার ছিল শুনি? কাছাকাছি কোনো পাবলিক হাউসে যাওয়া। গা অঞ্চলে সব রকম মুখরোচক আলোচনার কেন্দ্র হলো এই পাবলিক হাউস। পরের দিন সকালে মিস স্মিথের কাছ থেকে একটা চিঠি পেলাম। আমি যা যা দেখেছি তারই সংক্ষিপ্ত অথচ নির্ভুল বর্ণনা ছিল চিঠিতে, কিন্তু রিপোর্টের সারাংশ তাতে নেই। ছিল তলাকার ছোট্ট পুনশ্চতে। মিস্টার হোমস, অকপটে সব কথা আপনাকে খুলে লিখছি, এবং আমার বিশ্বাস এই দিক দিয়ে আপনার ওপর আমার অগাধ আস্থা কোনো দিনই ক্ষুণ্ণ হবে না। এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। মিস্টার ক্যারুথার্স বিয়ের প্রস্তাব করেছেন। আমার প্রতি তাঁর গভীর ভালোবাসা যে সত্যই নিখাদ, সে বিষয়ে আমার তিলমাত্র সন্দেহ নেই। কিন্তু আমি যে বাগদত্তা, আমার প্রত্যাখ্যান খুবই সিরিয়াসলি নিয়েছেন মিস্টার ক্যারুথার্স, কিন্তু কোনো রকম উচ্ছ্বাস বা উত্তেজনা দেখাননি। খুব ভদ্রভাবে শুনেছেন আমার বক্তব্য। বুঝতেই পারছেন, এরপর থেকে পরিস্থিতি বড় জটিল হয়ে উঠেছে। চিঠি পড়া শেষ হলে চিন্তা ঘন চোখে হোমস বললে, আমাদের ইয়াং ফ্রেন্ড দেখছি ক্রমশই গভীর জলে তলিয়ে যাচ্ছে। না, আমার একটু গায়ে যাওয়া দরকার। আজই বিকেলে রওনা হয়ে ছায়া ঢাকা, পাখি ডাকা, সুনিবিড় শান্তির নীর গায়ের হাওয়া খাওয়ার সাথে সাথে আগে থেকেই ভেবে রাখা দু একটা থিওরিও পরখ করে দেখতে হবে। ছায়া ঢাকা, পাখি ডাকা, সুনিবিড় শান্তির নীড়ে হোমসের অভিযান যে শান্তিময় হয়নি তা ওকে দেখা মাত্রই বুঝলাম। রাত করে বাড়ি ফিরল, এক ঠোঁট কাটা, কপালের ওপর একটা বিরাট ঢিপি। হোমস কিন্তু এই আজব অ্যাডভেঞ্চারে বিলক্ষণ পুলকিত। সব কথা বলতে বলতে কতবার যে হাসতে হাসতে গড়িয়ে পড়ল আর ইয়ত্তা নেই। তোমাকে আগেই বলেছিলাম, পাড়া গাঁ অঞ্চলে 5 জনে বসে আড্ডা মারে এমন জায়গা খুঁজে বার করতে। ফার্নহ্যামে নেমে এরকম জায়গা বার করতে বিশেষ বেগ পেতে হলো না আমায়। মদের আড্ডায় গিয়ে বসতে যে লোকটার সঙ্গে আলাপ হলো, তার আবার কিছু নিজস্ব জায়গা জমি বাড়ি ঘরদোর আছে। একটু বেশি বকা স্বভাব লোকটার। কাজেই যা চাইছিলাম সবই শুনলাম তার কাছে। উইলিয়ামসন লোকটা সাদা রঙের, একগাল দাড়ি আছে, সামান্য কয়েকটা চাকর বাকর নিয়ে শার্লিংটন হলে একলাই থাকেন ভদ্রলোক। গুজব, ভদ্রলোক এককালে পাদ্রী ছিলেন অথবা এখনো আছেন, কিন্তু হলে থাকতে থাকতে তার কীর্তিকলাপের দু একটা নমুনা যা শুনলাম, তা জপ তপ ধর্মকর্ম যার কাজ তার পক্ষে শোভা পায় না। ক্লারিক্যাল এজেন্সিতে খোঁজ নিয়ে জানলাম এরকম একটা নাম তাদের অর্ডারেও এককালে ছিল, কিন্তু লোকটার কাজকর্মের রেকর্ড অতি জঘন্য, শোনার মতো নয়। বাচাল লোকটার পেট থেকে আরও কথা বার করে নিলাম। প্রতি সপ্তাহে শনি রোববার নাগাদ অনেকের আগমন ঘটে ওই শার্লিংটন হলে। বিশেষ করে একজনের কথা বললেন ভদ্রলোক। লোকটার নাম মিস্টার উডলি। লাল লাল গোফ। অনেকদিন পর্যন্ত তাকে এক নাগারে হলে থাকতে দেখা গেছে। ঠিক এই সময় হলো বিপত্তি। যার সম্বন্ধে এত কথা, সেই মিস্টার উডলি সে স্বয়ং পাশের ঘরে পিপে থেকে গড়িয়ে বিয়ার খাচ্ছিল। তা কি আর আমি জানি ছাই? শুধু মদ্যপানই করেনি, আড়ি পেতে আমাদের সব কথাই শুনেছে সে। কথার মাঝেই গটগট করে ঢুকেই শুরু করলো অশ্রাব্য গালিগালাজের সঙ্গে অজস্র প্রশ্নবাণ। কে আমি, কি আমার অভিপ্রায়, এসব প্রশ্ন জিজ্ঞাসা করার মানে কি? কথাবার্তা বেশ বলে লোকটা। সে কি বচনের তোর! বিশেষণগুলো বড় চোখা চোখা। বৃষ্টির মতো গালিবর্ষণ শেষ হলো মোক্ষম একটা ঘুষি ছেড়ে।
পেছন দিক দিয়ে হাত ঘুরিয়ে তার মারখানা দেখার মতো, কিন্তু বরাত মন্দ, ঘুষিটা একেবারে এড়িয়ে যেতে পারলাম না। তারপরের মিনিট কটা কিন্তু অতি উপাদেয়। বাঁ হাতের সিধে মার, ওই একবারই। পাকা বদমাশ হলে কি হবে, মিস্টার উডলিকে বাড়ি যেতে হলো গাড়িতে। আর আমার অবস্থাটা তো দেখছই। গ্রামের অভিযান শেষ হলো বটে, তবে স্বীকার করতে লজ্জা নেই, সময়টা ভালো কাটালেও লাভ বিশেষ কিছু হয়নি। সারে বর্ডার থেকে তুমি যা জেনেছ, তার থেকে এমন কিছু বেশি জানিনি আমি। বৃহস্পতিবার আর একটা চিঠি পেলাম মিস স্মিথের কাছ থেকে। মিস্টার হোম, শুনে নিশ্চয়ই খুব বেশি অবাক হবেন না, আমি মিস্টার ক্যারুথার্সের চাকরি ছেড়ে দিচ্ছি। মুঠো মুঠো টাকা মাইনে দিলেও এরকম অস্বচ্ছন্দ আবহাওয়ার মধ্যে এত আড়ষ্টভাবে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। শনিবার শহরে আসছি এবং আর ফেরার ইচ্ছেও নেই। মিস্টার ক্যারুথার্স গাড়ির ব্যবস্থা করেছেন, কাজেই ফাঁকা রাস্তায় বিপদের আশঙ্কা আর নেই। সত্যিকারের বিপদ আপদ কোনো কালে ছিল কি না তা অবশ্যই আমার জানাও নেই। শুধু মিস্টার ক্যারুথার্সের সঙ্গে মন কষাকষি হওয়ার জন্যেই চাকরি আমি ছাড়ছি না। আরও একটা বিশেষ কারণ আছে। ওই মিস্টার উডলি নামে নক্কারজনক লোকটা আবার দেখছি এসে জুটেছে। জন্ম থেকেই লোকটাকে দেখতে যেমন কুৎসিত তেমনি ভয়ঙ্কর, কিন্তু ইদানিং দেখছি ওর এই বীভৎস রূপ আরও খোলতাই হয়েছে। নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল লোকটার। মুখের আদলটাই একেবারে পাল্টে গেছে বলে মনে হলো, চেনাই মুশকিল। জানলায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম মিস্টার ক্যারুথার্সের সঙ্গে খুবই উত্তেজিতভাবে হাত মুখ নেড়ে কথা বলছে সে। অনেকক্ষণ ধরে কথা হলো দুজনের। শেষকালে যেন মিস্টার ক্যারুথার্সও বেশ উত্তেজিত হয়ে উঠেছেন বলে মনে হলো। গম্ভীরভাবে হোমস বলল, ওয়াটসন, যা ভয় করছিলাম তাই। মেয়েটাকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আমাদের কর্তব্য এখন শেষবারের মতো স্টেশন আসার সময় বেচারির উপর কেউ যেন উৎপাত না করে তা দেখা। ভায়া, আগামী শনিবার সকালে আমরা দুজনেই রওনা হচ্ছি। এরকম একটা আশ্চর্য অথচ অসম্পূর্ণ তদন্তের পরিশেষটা আর যাই হোক, অবাঞ্ছিত যাতে না হয় তা তো আমাদের দেখা দরকার। বালি ঢাকা চওড়া রাস্তার পাশাপাশি হাঁটতে হাঁটতে আমি আর হোমস বুক ভরে সকালের তাজা বাতাস নিয়ে পাখির পাখালির মিষ্টি গান শুনতে শুনতে বসন্তের ছোঁয়া অনুভব করলাম দেহের কণায় কণায়। গাসবেরি হিলের কাছে রাস্তাটা একটু ওপর দিকে উঠে গেছিল। এইখান থেকে চোখে পড়ল লম্বা লম্বা পুরনো ওক গাছের মাথা ছাড়িয়ে উঠেছে কালো কুটিল চেহারার শার্লিংটন হল। ওক গাছগুলো তো পুরনো বটেই, কিন্তু তাদের থেকেও আরও বেশি স্থবির মনে হচ্ছিল হলটাকে, যার প্রতিটি ইঁটে প্রতিটি পাথরে অগুন্তি বছরের অনেক ইতিহাস লেখা। সবুজ গাছপালা আর বাদামি রঙের ঝোপঝাড়ের মাঝখানকার লালচে হলদে ফিতের মতো সুদীর্ঘ পথটা আঙুল দিয়ে দেখালো হোমস। অনেক দূরে দেখলাম ছোট্ট একটা কালো ফুটকির মতো একটা গাড়ি আসছে আমাদের দিকেই। দেখেই অসহিষ্ণুভাবে এই যা বলে চিৎকার করে উঠল হোমস। আধ ঘন্টার মতো সময় হাতে রেখেছিলাম, কিন্তু ও গাড়ি যদি মিস স্মিথের হয় তাহলে তো দেখছি অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছে সে আগের ট্রেনটা ধরার আশায়। ওয়াটসন, শার্লিংটনে ওর সঙ্গে দেখা হবে বলে মনে হয় না আমার। আমরা পৌঁছানোর আগেই শার্লিংটন পেরিয়ে যাবে ওর গাড়ি। চড়াইটা পেরিয়ে আসার পর থেকেই গাড়িটা আর দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু গতিবেগ আমাদের এমনই বেড়ে গেল যে আমার মতো কুড়ে মানুষের 24 ঘন্টায় যার হাত পা গুটিয়ে বসে থাকা কাজ, আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। বলা বাহুল্য পিছিয়ে পড়লাম আমি। হোমসের কথা আলাদা। প্রথমত এরকম দৌড়ঝাঁপ করার ঝামেলা তো তাকে বলতে গেলে 12 মাসই পোহাতে হয়। তাছাড়া ওর ওই অফুরন্ত নার্ভাস এনার্জির ভাণ্ডার ভাঙিয়ে যেভাবে খুশি যতক্ষণ খুশি নিজের উদ্যম শক্তিকে জিয়ে রাখতে পারে ও।
কাজেই তার ক্যাঙ্গারুর মতো লাফিয়ে চলার এতটুকু মন্দগতি দেখা গেল না। আমাদের মধ্যকার ব্যবধান তখন প্রায় শখানেক গজ। আচমকা স্তব্ধ হলো ওর ক্যাঙ্গারু লাফ। মুহূর্তেই দুহাত শূন্যে ছুঁড়ে এমন ভাব করলে যেন নিরাশার দুঃখে নিঃশেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পথের বাঁকে দেখা গেল দু চাকার একটা ঘোড়ার গাড়ি। কদম চালে মোড় ঘুরেই গড়গড় ঝনঝন শব্দে তীর বেগে গাড়িটা ধেয়ে আসতে লাগলো আমাদের দিকে। দৌড়তে দৌড়তে চিৎকার করে উঠল হোমস। ভীষণ দেরি হয়ে গেছে ওয়াটসন, দারুণ দেরি করে ফেলেছি আমরা। আমিও ততক্ষণে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছি ওর পাশে পাশে। গাধা, বোকা গাধা আমি। আগের ট্রেনের জন্য তৈরি হয়ে আসা উচিত ছিল আমার। মেয়েটাকে ওরা গুম করলো, ওয়াটসন গুম করলো। খুনও করতে পারে, ভগবান জানেন কি ওদের মর্জি। রাস্তা জুড়ে দাঁড়াও, থামিয়ে দাও ঘোড়াটাকে। ঠিক আছে, উঠে পড়ো চটপট। দেখা যাক এবার আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করা যায় কিনা। লাফ মেরে গাড়িটায় দুজনে উঠে পড়ার সঙ্গে সঙ্গে হোমস লাগাম ধরে মুখ ঘুরিয়ে দিল ঘোড়ার। তারপরেই শনশন করে বাতাস কেটে চাবুকের এক ঘা। যেন উড়ে চললাম আমরা। বাঁকটা ফেরার সঙ্গে সঙ্গে শার্লিংটন হল আর ঝোপের মধ্যকার সুদীর্ঘ রাস্তাটা ভেসে উঠল আমার চোখের সামনে। সজোরে হোমসের হাত আঁকড়ে ফিসফিসে উঠলাম, হোমস, এই সেই লোক। থামুন, থামুন। সাইকেলটা টেনে এনে আমাদের রাস্তা বন্ধ করে চিৎকার করে উঠল লোকটা। আমার কোলে লাগামটা ছুঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে নেমে পড়ল হোমস। আপনাকেই খুঁজছিলাম। মিস ভায়োলেট স্মিথ কোথায়? দ্রুত অথচ পরিষ্কার গলায় বলে গেল হোমস। আমিও তাই জিজ্ঞাসা করছি আপনাকে। তারই গাড়ি হাঁকিয়ে এলেন আর জানেন না সে কোথায়। এদিকে আস্তে আস্তে রাস্তায় চোখে পড়ল গাড়িটা ফাঁকা, কাউকে তো ভেতরে দেখিনি। মিস স্মিথ বিপদে পড়েছেন ভেবে গাড়ি হাঁকিয়ে চলে এলাম এদিকে। হে ভগবান, ভগবান, এ কি হলো? কি 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 করব আমি এখন? হতাশায় একেবারে যেন খুঁড়িয়ে ভেঙে গেল দাড়িওয়ালা আগন্তুক। শেষ পর্যন্ত ওই কুত্তা উডলি আর পাজির পাঝাড়া গাইয়া পাদ্রিটার খপ্পরেই পড়লো মেয়েটা। আসুন, আসুন, সত্যি যদি ওর বন্ধু হয়ে থাকেন আপনারা তাহলে চলে আসুন আমার পেছনে পেছনে। আমার পাশটিতে শুধু থাকুন, যেভাবেই ওকে বাঁচাবো ওকে। তাতে যদি শার্লিংটনের বনে লাশও পড়ে থাকে এ শর্মা পেছবে না। উদ্ভ্রান্তের মতো এক হাতে পিস্তল নিয়ে ঝোপের মাঝে একটা ফাঁকের দিকে দৌড়ল লোকটা। হোমস তার পিছু নিল। আমিও ঘোড়াটাকে ঘাস খাওয়ার সুযোগ দিয়ে লেগে রইলাম তার পেছনে। কাদা চটচটে রাস্তার উপর কয়েকটা পায়ের ছাপ দেখিয়ে হোমস বলল, এই তো, এই পথেই ওরা এসছে দেখছি। আরে আরে, এ কি? দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে যান। ঝোপের মধ্যে এ কে? বছর 17 বয়সের একটা ছোকরা রক্তাক্ত মুখে পড়েছিল ঝোপের মাঝে। আগন্তুক উত্তেজিতভাবে বললেন, এই যে দেখছি পিটার, এই ছোকরাই তো মিস স্মিথের গাড়ি চালিয়া আনলোই মাত্র। জানোয়ার গেল শুধু ওকে টেনেই নামায়নি, ডান্ডার গায়ে সাংঘাতিক জখমও করেছে দেখছি। বেচারি, কিন্তু ওকে এখন এইভাবেই ফেলে রেখে যেতে হবে। আমরা ওর পাশে থেকেও তো এখন কিছু করতে পারছি না। মেয়েটাকে আমাদেরই বাঁচাতে হবে নারী জীবনের চরমতম দুর্ভাগ্যের হাত থেকে। যেভাবেই হোক তাকে রক্ষা করতে হবে। গাছপালার ফাঁক দিয়ে আঁকা বাঁকা রাস্তা বেয়ে ক্ষিপ্তের মতো দৌড়তে লাগলাম আমরা। চারদিক ঘেরা বাগানের কাছাকাছি গিয়ে হোমস দাঁড়িয়ে গেল। বাড়ির দিকে ওরা যায়নি। এই তো বাঁ দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে। এই যে এদিকে লরেল ঝোপের পাশে। ওই ওই শোনো, যা ভয় করেছিলাম তাই। আচম্বিতে আকাশ বাতাস ফালা ফালা হয়ে গেল এক তীক্ষ্ণ আর্তচিৎকারে। নিঃসীম বিভীষিকায় যেন রিনঝিন করে উঠল সেই চিৎকার। শব্দটা এলো আমাদের সামনেই ফুলে ফুলে ঢাকা ঘন সবুজ ঝোপের ভেতর থেকে। কেঁপে কেঁপে উঠছিল চিৎকারটা। তারপরেই আচমকা সব চুপ হয়ে গেল। শুধু শুনলাম গলার মধ্যকার চাপা ঘর ঘর শব্দ, যেন দম বন্ধ হয়ে যাচ্ছে তার। এদিকে এদিকে খেলার মাঠে আছে ওরা।
চেঁচাতে চেঁচাতে ঝোপের মধ্যে দিয়ে পাগলা হাতির মতো ছুটে গেল আগন্তুক। কাপুরুষ কুকুর কোথাকার, পেছনে আসুন, আপনারা আমার পেছনেই থাকুন। ওহ, বড় দেরি হয়ে গেছে, বড় দেরি হয়ে গেছে। ওহ, কি হলো? আচম্বিতে শেষ হয়ে গেল ঝোপঝাড়ের বাধা। এসে পড়লাম ভেলভেটের মতো নরম সবুজ ঘাসের আস্তরণ বিছানো এক টুকরো খোলা জমির ওপর। সবুজ আয়নার মতো টুকরো জমিটার চারপাশে বড় বড় পুরনো ওক গাছের সারি। জমির ওদিকের প্রান্তে দৈত্যের মতো বিরাট একটা ওক গাছের ছায়ায় 3 জন লোকের ছোট্ট একটি দল দাঁড়িয়ে। 3 জনের মধ্যে একটা মেয়ে, মিস স্মিথ। সামনের দিকে মাথা ঝুলে পড়েছিল তার, এবং মনে হলো জ্ঞান নেই। রুমাল দিয়ে মুখটাও বাঁধা দেখলাম। উল্টো দিকে দাঁড়িয়ে পাশবিক চেহারার হোঁতকা মুখ লাল গুঁফো একজন জোয়ান, বোম লাগানো চামড়ার গেইটার পরা, 2 পা ফাঁক করে দাঁড়িয়ে সে। এক হাত কোমরে, আর এক হাতে দুলছে একটা ঘোড়ার চাবুক। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার দেহের প্রতিটি অংশে, ভাবে, ভঙ্গিমায় নিষ্ঠুর বিজয়োল্লাস। অপরিসীম ঔদ্ধত্য যেন লিকলিকে চাবুকের মতোই হিলহিল করে উঠেছিল। ওদের মাঝে দাঁড়িয়ে আর একজন পুরুষ। লোকটার বয়স হয়েছে, ধোঁয়াটে রঙের একগাল দাড়ি, হালকা টুইড স্যুটের ওপর ধপধপে সাদা খাটো আলখাল্লা। মাঠের কিনারায় আমরা দেখা দিতেই প্রার্থনার বইটা এমনভাবে সে পকেটে পুরল যেন এইমাত্র বরকনের বিয়ে সাঙ্গ হলো। তারপর মহা ফুর্তিতে ক্রূর প্রকৃতি বরবাবাজির পিঠ চাপড়ে অভিবাদনও জানাতে ভুল করল না। রুদ্ধশ্বাসে আমি বললাম, কি বিয়ে হয়ে গেল ওদের? আমাদের গাইড শুধু বললে, চলে আসুন, চলে আসুন। বলতে বলতে সবুজ ঘাস জমির ওপর দিয়ে উল্কা বেগে সে ধেয়ে গেল সামনের দিকে। পেছনে আঠার মতো লেগে রইলাম হোমস আর আমি। ছুটতে ছুটতে দেখলাম মিস স্মিথ টলমলিয়ে উঠে গাছের গুড়িতে হেলান দিয়ে সামলে নিল নিজেকে। ততক্ষণে আর আমাদের বুঝতে বাকি নেই যে সাদা আলখাল্লা পরা ধোঁয়াটে দাড়ির আধবুড়ো লোকটাই উইলিয়ামসন। এককালে কিছু সময়ের জন্যে সে পাদ্রিগিরিও করেছে। আমাদের দেখেই শ্লেষ ভরে বিনয়ের পরাকাষ্ঠা দেখালো সে, বাতাসে মাথা ঠুকে বোঁ করে। ইতর চেহারার উডলি লোকটাও মাঠ বন কাঁপিয়ে অট্টহাস্য করে উঠল জানোয়ারের মতো। এ হাসি শুধু বিদ্রুপের নয়, বিজয় উল্লাসের। হাসতে হাসতে চাবুক দোলাতে দোলাতে সে এগিয়ে এলো আমাদের পানে। বলল, ওহে বব, তোমার দাড়িটা এবার সরিয়ে নাও। তোমাকে যখন আমি হাড়ে হাড়েই চিনি, তখন ও জিনিস রেখে আর হাসিও না আমাকে। যাই হোক, সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিক সময় এসে পড়েছো দেখছি। এসো এসো এসো, মিসেস ফুডলির সঙ্গে আলাপ করিয়ে দিই তোমাদের, এসো। এই কথার উত্তর আমাদের গাইড যেভাবে দিল, তাতে তাক লেগে গেল আমার। পলক ফেলার আগেই ছদ্মবেশ খসিয়ে ফেলল সে। এক হ্যাঁচকা টানে কয়লা কালো কুচকুচে দাড়ির বোঝা সরিয়ে নিতেই বেরিয়ে পড়ল পরিষ্কার দাড়ি গোঁফ কামানো, পাঙাশ পানা লম্বাটে ধরনের একটি মুখ। দাড়িটা মাঠের উপর ছুঁড়ে ফেলে দিয়ে রিভলভার তুলে এবার লক্ষ্য করলে গোয়ার জাহাবাজকে। কেউটে সাপের মতো হাতের ঘোড়ার চাবুকটা দোলাতে দোলাতে বিপজ্জনকভাবে সে তখনও এগিয়ে আসছিল আমাদের পানে। আমাদের দোস্ত বলল, হ্যাঁ, আমি বব ক্যারুথার্স, আর মেয়েটিকে যেভাবেই হোক উদ্ধার করব আমি। সেজন্য এমন কিছুই নেই এই দুনিয়ায় যা আমি করতে প্রস্তুত নই। আমি তোমার আগেই হুঁশিয়ার করে দিয়েছিলাম, ওর গায়ে হাত দিলে কিন্তু ভগবানের দিব্যি আমার কথার নড়চড় হবে না, জেনে রেখো। বড় দেরি করে ফেলেছো তুমি। ভায়োলেট এখন আমার বউ না, তোমার বিধবা। চকিতে খানিকটা আগুন ঝলসে উঠল তার রিভলভারের নলটাতে। ফায়ারিংয়ের শব্দ মিলিয়ে যাওয়ার আগেই উডলির ওয়েস্টকোটের সামনেটা ফিনকি দিয়ে বেরোনো রক্তে দেখতে দেখতে ভিজে গেল। আর তো চিৎকার করে এক পা ঘুরে গেল সে। তারপরেই চিৎপাত হয়ে দড়াম করে আছড়ে পড়ল মাঠের ওপর। কদর্য মুখে রক্তাভা চকিতে মিলিয়ে গিয়ে ফুটে উঠল
বিচিত্র ফ্যাকাশে ভয়াবহতা। আধবুড়ো লোকটা তখনও তার সাদা ধরাচুরো নামায়নি। নিমেষের মধ্যে এ কাণ্ড হয়ে যেতে এমন অশ্রাব্য গালিগালাজ শুরু করে দিল যে তা শোনার দুর্ভাগ্য সারা জীবনেও আমার হয়নি। পরক্ষণেই টেনে বার করলে নিজের রিভলভার, কিন্তু তা তুলে ধরার আগেই তার চোখ পড়ল হোমসের উদ্যত রিভলভারের ব্যারেলের ওপর। কঠিন স্বরে হোমস বললে, যথেষ্ট হয়েছে, পিস্তল ফেলুন। ওয়াটসন, তুলে নাও, ওরই মাথা লক্ষ্য করে দাঁড়াও। ধন্যবাদ। ক্যারুথার্স, আপনার রিভলভারটাও আমাকে দিন। মারপিটের আর কোনো দরকার নেই। এগিয়ে আসুন, দিয়ে যান রিভলভার। কে কে আপনি? আমার নাম শার্লক হোমস। গুড লর্ড! আমার নাম শুনেছেন দেখছি। পুলিশ না আসা পর্যন্ত তাদের কর্তব্যই করতে হবে আমায়। এই, এদিকে এসো। ঝোপঝাড় ঠেলে ফাঁকা মাঠের ওপর এসে দাঁড়িয়েছিল ভয়ার্ত গাড়োয়ানটা। তাকেই চিৎকার করে ডাকল হোমস। এদিকে এসো, যত তাড়াতাড়ি পারো এই চিরকুটটা নিয়ে যাও ফার্নহ্যামে। নোটবুকের পাতা ছিঁড়ে খসখস করে কয়েক লাইন লিখল হোমস। পুলিশ স্টেশনে গিয়ে সুপারিনটেন্ডেন্টকে দেবে চিঠিটা। উনি এসে না পৌঁছানো পর্যন্ত আপনাদের প্রত্যেককেই আমার হেফাজতে থাকতে হবে। অত্যন্ত কড়া আর প্রভুত্বময় ব্যক্তিত্ব হোমসের। স্বল্প কথার খবরদারিতে চকিতের মধ্যে অমন একটি খুন খারাপির পরিবেশকেও সে নিয়ে এলো নিজের নিয়ন্ত্রণে। আমরা প্রত্যেকেই যেন তার হাতের পুতুল হয়ে গেলাম। উইলিয়ামসন আর ক্যারুথার্স আহত উডলিকে ধরাধরি করে নিয়ে গেল বাড়ির ভেতরে। আমি নিয়ে এলাম মিস স্মিথকে। বেচারি দারুণ ঘাবড়ে গেছিল কাণ্ডকারখানা দেখে। আহত উডলিকে বিছানায় শুয়ে দেওয়া হলো। হোমসের অনুরোধে তাকে পরীক্ষা করে রিপোর্টটা দিতে এলাম। মান্ধাতা আমলের পর্দা ঝোলানো ডাইনিং রুমে দুই বন্দীকে সামনে বসিয়ে সিধে হয়ে বসেছিল হোমস। বললাম, হ্যাঁ, বেঁচে যাবে লোকটা। কি? তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল ক্যারুথার্স। ওপরে গিয়ে শেষ করি ওকে আগে, তারপর অন্য কথা। আপনি কি বলতে চান? ডানাকাটা পরীর মতো অমন সুন্দরী মেয়েটির সারা জীবন ওই জানোয়ার বোরিং জ্যাক উডলির সঙ্গে জড়িয়ে থাকবে? হোমস বললে, এ নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। মস্ত দুটো কারণে কোনো মতেই উডলির বউ হওয়া সম্ভব নয় মিস স্মিথের পক্ষে। প্রথমেই আমরা অনায়াসেই মিস্টার উইলিয়ামসনকে জিজ্ঞেস করতে পারি যে আদপে বিয়ে দেওয়ার কোনো ক্ষমতা তার আছে কিনা। চিলের মতো চেঁচিয়ে উঠল বুড়ো রাস্কেল উইলিয়ামসন। আলবাত আছে। ছিল, এবং পরে কেড়ে নেওয়া হয়েছে। একবার যে পুরুত হয় চিরকাল সে পুরুতই থাকে। আমার তা মনে হয় না। লাইসেন্স আছে? বিয়ের জন্য একটা লাইসেন্স আনিয়েছি, আমার পকেটেই আছে। তাহলে তো চালাকি করেই আনানো হয়েছে বলবো। সে যাই হোক, জোর করে দেওয়া বিয়েকে বিয়ে তো বলেই না। উল্টে এ মহাপাতকের কাজ যারা করতে যায় তাদের অপরাধের গুরুত্ব যে কতখানি তা আপনি টের পাবেন শিগগিরই। এ ব্যাপার নিয়ে ভাববার জন্য কম করে বছর 10 সময় তো পাবেনই আপনি। অন্তত আমার তো তাই বিশ্বাস। মিস্টার ক্যারুথার্স, পিস্তলটা পকেটে রেখে দিলেই বুদ্ধিমানের কাজ করতেন আপনি। এখন তো বুঝছি মিস্টার হোমস, জীবনে আমি একবারই ভালোবেসেছি, এবং আমার এ ভালোবাসা বুঝতেই পারছেন মিস স্মিথকে ঘিরে একটু একটু করে গড়ে উঠেছে এতদিন ধরে। তাই সব রকমভাবে তাকে আড়াল করবার চেষ্টা করেছি, সম্ভব অসম্ভব যাবতীয় বিপদের ধাক্কা থেকে। কিন্তু কিন্তু এত করেও যখন দেখলাম যার সংস্পর্শে এসে ভালোবাসা কাকে বলে জেনেছি, সে পড়েছে এমন একজনের খপ্পরে যার নামে কিম্বার্লি থেকে জোহান্সবার্গ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা শিউরে ওঠে। সারা আফ্রিকায় যার জুড়িদার হওয়ার মতো মানুষ পশু আর খুনে গুন্ডা আর দুটো নেই। তখন আর নিজেকে সামলাতে পারলাম না। চিন্তা বুদ্ধিবোধে সমস্ত আচ্ছন্ন হয়ে গেল উন্মাদ রাগে। মিস্টার হোমস, বেশি কথা কি, আমার চাকরিতে মিস স্মিথকে
বহাল করার পর থেকে একটি দিনের জন্য ওকে আমি বাড়ির চৌহদ্দি ছেড়ে বেরোতে দিইনি। কেননা এই রাস্কেলগুলো যে অষ্টপ্রহর ওথ পেতে রয়েছে তার জন্য, তা আর কেউ না জানলেও আমি তো জানি। এমনকি বাড়ি ছেড়ে যেখানেই সে একলা রওনা হয়েছে, আমি সাইকেলে তার পিছু নিয়েছি, পাছে কেউ তার উপরে হামলা করে বসে এই ভয়ে। অবিশ্বাস্য লাগছে, তাই না? বেশ কিছুটা তফাতে থেকে সাইকেল চালিয়েছি, এবং পাছে চিনে ফেলে তাই নকল দাড়ি লাগিয়ে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। হয়তো এসবের দরকার হতো না যদি আর 5টা মেয়ের মতো হতো মিস স্মিথ, কিন্তু তার মতো তেজি মেয়ে বড় একটা দেখা যায় না। কাজেই রাস্তাঘাটে বেরোলেই আমি তার পিছু নিয়েছি জানলে আর এক মুহূর্ত আমার চাকরিতে সে থাকতো না। টেলিগ্রামটা আসার পরই বুঝলাম আর সবুর করা সম্ভব নয় ওদের পক্ষে। এসপার কি ওসপার, যা হয় একটা কিছু ওরা এবার করবেই। কিসের টেলিগ্রাম? পকেট থেকে একটা টেলিগ্রাম বার করলো ক্যারুথার্স। এই এই দেখুন। খুব সংক্ষিপ্ত টেলিগ্রাম। বুড়ো অক্কা পেয়েছে। হোমস বললে, বুঝছি, এবার জলের মতোই সব বুঝছি। এবং এই টেলিগ্রাম পাওয়ার পর কেন তারা উঠে পড়ে লেগেছে তাও আর অস্পষ্ট নেই আমার কাছে। দয়া করে উৎকর্ণ হয়ে শুনুন, তারপর বলুন আর কিছু গোপন রইল কিনা। প্রথমেই বলি, আপনার 3 জনেই, মানে আপনি উইলিয়ামসন, আপনি ক্যারুথার্স আর উডলি, এসেছেন সাউথ আফ্রিকা থেকে। 1 নম্বরের কাঁচা মিথ্যেবাদী বুড়ো ঘুঘু বলে উঠল সঙ্গে সঙ্গে, মাস কয়েক হলো এদের আমি দেখেছি। তার আগে এদের চন্দ্রবদন দেখার সৌভাগ্য আমার কোনোদিনও হয়নি। তাছাড়া আফ্রিকায় আমি জীবনেও যাইনি। কাজেই মিস্টার ব্যস্তবাগীশ হোমস, আপনার মূল্যবান তদন্ত ফল পাইপে ভরে কিছুক্ষণ ধূমপান করলে বিলক্ষণ খুশি হব। ক্যারুথার্স বললে, মিথ্যে বলেনি উইলিয়ামসন। বেশ বেশ, না হয় আপনারা দুজনেই এসেছেন আফ্রিকা থেকে। প্রভুপাতকে তাহলে আমাদের স্বদেশী মালি বলবো। সাউথ আফ্রিকায় রালফ স্মিথের সঙ্গে আলাপ হয়েছিল আপনাদের। আপনারা জানতেন বেশি দিন বাঁচবে না সে, আর জানতেন বুড়ো অক্কা পেলে তার সব সম্পত্তি পাবে তার ভাইঝি। কিরকম, ঠিক হচ্ছে তো? ক্যারুথার্স মাথা হেলিয়ে সায় দিলে, আর শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করে আর এক পশলা গালিগালাজ সৃষ্টি করলে বুড়ো উইলিয়ামসন। এই ভাইঝি তার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আরও একটা জিনিস আপনারা জানতেন, বুড়ো কোনো উইলি করবে না। ক্যারুথার্স বললে, লিখতে পড়তেই জানতো না। কাজে কাজেই আপনারা দুজনে কষ্ট করে সাগর লঙ্ঘন করে এলেন এদেশে। উদ্দেশ্য মেয়েটাকে খুঁজে বার করা। আপনার মতলব ছিল অভিনব। একজন বিয়ে করতেন মেয়েকে, আর একজন বখরা নিতেন লুটের সম্পত্তির। যে কোনো কারণেই হোক উডলিকে স্বামী নির্বাচন করা হতো। কি এখনো ঠিক হচ্ছে তো? জাহাজে আসার সময় বাজি ফেলে তাস খেলছিলাম, উডলি জিতে নিল মিস স্মিথকে। এখানে এসে কায়দা করে চাকরিতে বহাল করলেন মিস স্মিথকে। ঠিক হলো এই সুযোগ নিয়ে তার সঙ্গে প্রেম করা শুরু করবে উডলি। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, মাতাল উডলিকে চিনতে বেশি দেরি হলো না মিস স্মিথের। এবং এরকম একটা গোয়ার জানোয়ারের সঙ্গে প্রেম তো দূরের কথা, কথা বলাও যে সম্ভব নয় তার পক্ষে, তাও বোঝা গেল শিগগিরই। ইতিমধ্যে আপনার সব বন্দোবস্তই ভণ্ডুল হয়ে গেল একটি কারণে, আপনি নিজেই মিস স্মিথের প্রেমে পড়ে গেলেন। কাজেই একটা ইতর লোক আপনার উপর টেক্কা মেরে তাকে জিতে নিয়ে যাবে, এ চিন্তাও আপনার কাছে বিছের কামড়ের মতো যন্ত্রণাময় হয়ে উঠল। না না না, কিছুতেই হতে পারে না। তাই একদিন ঝগড়াঝাটি হলো দুজনের মধ্যে। আপনার ওপর গনগনে রাগ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে, এবং শুরু হলো আপনাকে বাদ দিয়েই ভায়োলেট হরনের আয়োজন।
শুকনো হেসে ক্যারুথার্স বলল, উইলিয়ামসন, এ ভদ্রলোকের কাছে আর কিছু চেপে লাভ আছে কি? হ্যাঁ, দারুণ ঝগড়া হয়ে গেছিল আমাদের মধ্যে। আমাকে ঘুষি মেরে পেড়ে ফেললে উঠলি, এদিক দিয়ে আমিও কম যাই না। কাজেই শোধ নিলাম তখনই। তারপর থেকে যেন উবে গেল উডলি। এই পাদ্রি হতভাগার সঙ্গে তখনই যোগসাজশ হয় ওর। লক্ষ্য করলাম মিস স্মিথ যে পথ দিয়ে স্টেশনে যায় তারই ধারে দুজনে ঘাঁটি পেতেছে একসাথে। তখন থেকেই মিস স্মিথের ওপর নজর রাখা শুরু করলাম আমি, কেননা হাওয়া সুবিধের মনে হলো না। ওদেরকেও চোখে চোখে রাখলাম, কেননা ওদের আসল ফন্দিটা যে কি তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। দিন দুয়েক আগে বাড়ি বয়ে এসে এই টেলিগ্রামটা দেখালো উডলি। বুড়োর মৃত্যু সংবাদ দেওয়ার পরেই ও জিজ্ঞেস করলে এর পরেও চুক্তি অনুসারে আমি কাজ করব কি না। আমি সোজা না বলে দিলাম। ও আবার জিজ্ঞেস করলো মেয়েটাকে আমি বিয়ে করে তাকে টাকার বকরা দেবো কিনা। আমি বললাম বিয়ে করতে পারলে তো খুশিই হতাম, কিন্তু সে রাজি হবে না। ও বললে আগে ওর বিয়েটা লাগিয়ে দাও তো, তারপর হপ্তাখানেক কি দুয়েক পর দাওয়াই দিলে সব সিধে হয়ে যাবে। আমি বলে দিলাম ওসব জোর জবরদস্তির কথা আমি শুনতে রাজি নই। রাগে আগুন হয়ে কদর্য গালাগালি করতে করতে চলে গেল উডলি। ওর মতো ছোট লোক ইতরের মুখে অবশ্য ও ধরনের গালাগালি বেমানার নয় মোটেই। যাবার সময় শাসিয়ে গেল যে ছলে বলে কৌশলে মেয়েটাকে সে নিজের কোটরে পুরবেই। এই হপ্তার শেষের দিকেই তার এই চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা। স্টেশন পর্যন্ত একটা গাড়ির ব্যবস্থাও করেছিলাম আমি, কিন্তু মন মানল না। তাই নিজেই সাইকেলে পিছু নিয়েছিলাম তার। সবে রওনা হয়েছিল সে। আমিও নিরাপদ ব্যবধান বজায় রেখে পিছু নেওয়া শুরু করেছি, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। যখনই দেখলাম দুজন ভদ্রলোক তার গাড়ি চালিয়ে ফিরে আসছে, বুঝতে আর কিছুই বাকি রইল না আমার। উঠে দাঁড়িয়ে সিগারেটের টুকরোটা আগুনের চুল্লিতে টোকা মেরে ফেলে দিয়ে হোমস বললে, ইদানিং মাথাটা আমার বড়ই মোটা হয়ে গেছে ওয়াটসন। যখনই তোমার রিপোর্ট পেশ করার সময় বললে দাড়িওয়ালা সাইক্লিস্ট তোমার দিকে পিছন করে বাগানের ঝোপের মধ্যে দুহাত তুলে বোধহয় নেকটাই ঠিক করছিল, তখনই আমার সবকিছু বুঝে নেওয়া উচিত ছিল। কেসটার পাণ্ডুলিপির তলায় দেখছি অনেকদিন পরে নিজেই আরও দু একটা কথা লিখে রেখেছিলাম। মিস ভায়োলেট স্মিথ বিপুল সম্পত্তি পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, এবং এখন সে ওয়েস্টমিনস্টারের নাম করা ফার্ম মর্টন অ্যান্ড কেনেডির পার্টনার সিরিল মর্টনের বধূ। অপহরণ আর লাঞ্ছনার অভিযোগে উইলিয়ামসন আর উডলি দুজনেই শাস্তি পেয়েছে ধর্মাধিকরণ থেকে। উইলিয়ামসন 7 বছরের আর উডলি 10 বছরের। শেষ হলো আজকের পর্ব। কণ্ঠ প্রীতম দেবনাথ, সম্মান রায়, অর্পিতা দে এবং অভিষেক ভৌমিক। শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ আমরা শার্লক হোমসের অভিযান নিয়ে ফিরে আসব খুব শিগগিরই।